আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখানে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ ভাতে মাছে বাঙালি, আর আমরা বাংলাদেশি হিসেবে আমাদের যে সবচেয়ে বড় ধানের যেই হয়, চাষ হয় বড় সিজনে, সেই সিজনে এই কৃষক যারা থাকেন, কৃষকের মুখে হাসি ফুটে ওঠে যখন এই ৩-৪ মাসের পরিশ্রমের পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দ্বারা এই সুন্দর ধানগুলো উপহার দিয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা বিলটি হচ্ছে ঘাগটিয়া মধ্যপাড়া মাঝি বাড়ির এরিয়ার ভিতরে। এই বিশাল এরিয়া জুড়ে এখানে ধান চাষ হয়েছে। এবার মাশাআল্লাহ ফলন অনেক ভালো এবং পরিবেশও খুব অনুকূলে ধান নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। বৃষ্টি দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা বান্দার জন্য ভালো তাই করে থাকেন। তো যখন বৃষ্টি দরকার ছিল হয়তো ওই সময়টা, সেটাও আমাদেরই ফসল, আমরা হয়তো সময় মতো আল্লাহর কাছে চাইলে সব কিছু সবসময় পাই না। তো বৃষ্টি হয়েছিল ঠিকই। তো বৃষ্টি হওয়ার আগে খুবই খরা ছিল, যে কারণে কৃষকরা এবার একটু বেশি টাকা গুনতে হয়েছে তাদের এই জমিতে সেচ দেওয়ার জন্য। যা বলতেছিলাম, দীর্ঘ ৪ মাস বলতে এই ধানগুলো এমনি এমনি এখানে হয় নাই। আপনারা জানেন যে ধান প্রথমত বীজ তলা তৈরি করতে হয়, বীজ বপন করতে হয়, তারপরে বীজ বপন করার পরে পরিচর্যা শেষে যখন বীজ থেকে অঙ্কুরিত হয়ে চারা গজায়, সেটাকে ধানের চারা বলা হয়। তো এই চারাগুলো অন্যত্র, অর্থাৎ যে জমিতে রোপণ করা হবে সেই জমিতে রোপণের পূর্বে জমি চাষ করে নিতে হয়। আমরা জানি যে একটি খনার বচন আছে যে ১৬ চাষে মূলা, এর অর্ধেকে তুলা, এর অর্ধেকে ধান, বিনা চাষে হয় পান। তো সেই সূত্রেই প্রথমত জমিকে তৈরি করার জন্য দুবার চাষ দিতে হয় আড়াআড়িভাবে। দুবার চাষ দেওয়ার পর ৪-৫ দিন এভাবে রেখে দিতে হয়, কারণ জমিতে যে অন্যান্য আগাছা আছে এদের মূলগুলো পচার জন্য, এবং পূর্বের ফসলের জমিনে যে পূর্বে ফসল ছিল সেই ফসলের আগাছাগুলো নিধন হওয়ার জন্য, মাটিও উলটপালট হওয়ার জন্য তো রেখে দিতে হয় মাটিটাকে জাত করার জন্য। তো তারপর আবার কিছুদিন পর, অর্থাৎ ৪-৫ দিন ৭ দিন পরে পুনরায় আবার আড়াআড়িভাবে আরও ২টি চাষ দিয়ে জমি সমান করে সেচ দিয়ে তারপরে বীজতলা থেকে চারা এনে চারা রোপণ করা হয়। তো এটি ছিল গত ৪ মাস আগের ঘটনা। তো ৪ মাস পর আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে অবস্থানে নিয়ে এসেছেন, পুরা এই বিল জুড়ে দেখেন মানুষ কাজ করতেছে এবং জমিনে এখানে যে ফসলগুলো হয়ে থাকে, এটা বলে রাখি, সাধারণত বিআর ২৯, বিআর ২৮ এই ধানগুলো হয়ে থাকে ফলনশীল জাত, উপসি জাত যেটাকে বলা হয়। সেই উপসি জাতের ধানগুলো এখানকার কৃষকরা, প্রান্তিক কৃষকরা এখানে চাষাবাদ করে থাকেন। আলহামদুলিল্লাহ এবার ফলন অনেক ভালো মাশাআল্লাহ। কৃষকের মুখে হাসি। আমরা একটু পরে একটু কৃষকের সাথে কথা বলবো ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছি এই বিশাল একটি আম গাছ এখানে ছাতার মতো ছড়িয়ে আছে। তো আম গাছের নিচে বেশ কতগুলো ধান রক্ষিত আছে, কাঁচা ধান, হয়তো এই মাত্রই ধান নেড়া থেকে আলাদা করা হয়েছে। এবং এখানে রাস্তাও খুব প্রশস্ত মাশাআল্লাহ। এটা
এই রাস্তা দিয়ে এই ধানগুলো বাড়িতে নেওয়ার জন্য হয়তো কোনো গাড়ির ব্যবস্থা করা হবে, সেজন্যই হয়তো অপেক্ষমান। তো দেখতে পাচ্ছি এখানে কতগুলো ধান, ওইখানে আবার কতগুলো ধান। তো আমি এখানে একজন কৃষককে দেখতে পাচ্ছি, ওনার অভিমতটা একটু, ওনার অনুভূতিটা কি আমি একটু জানবো। জি, আপনি এই ধানগুলো কি আপনার? জি আমার। কি নাম আপনার? আমার নাম মেহেদি হাসান। মেহেদি হাসান, মাশাল্লাহ। আপনি এখানে কতটুকু জমির ধান এখানে জমা করেছেন? 1 বিঘা। 1 বিঘা, মাশাল্লাহ। দেখতেছি এখানে প্রায় অনেকগুলো বস্তা এখানে বস্তাবন্দি করা আছে। তো আপনি কি এতে করে এই যে পরিশ্রম করলেন আজকে সারাদিন, তারপরে এই যে দীর্ঘ 4 মাস এই জমির পিছনে শ্রম দিয়েছেন, এতে করে কি আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর মধ্যেই বরকত নিহিত। তো উনি যাই পেয়েছেন উনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। এই শুকরিয়ার মাধ্যমে আমরাও দোয়া করি, আমিও দোয়া করি যেন ওনার এইখানে আরও যেন বরকত বৃদ্ধি করে দেয়, রিজিকের ফয়সালা করে দেয় আল্লাহ। তো আজকে এই পর্যন্তই আমরা এই বিলটি সম্পূর্ণ দেখাতে সক্ষম হয়েছি। অনেক জায়গা, অনেক বিশাল এরিয়া। প্রতিদিন বিকালে এখানে আবার অনেক লোকজন আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশ দিয়ে সরু রাস্তার দুই পাশ দিয়ে গাছ লাগানো আছে, নিরিবিলি পরিবেশ, সামনে ঈদগাহ মাঠ, পরিত্যক্ত একটি স্থান রয়েছে। তো আপনাদের সকলকে আসার দাওয়াত। এই পরিবেশে একটু মনোমুগ্ধকর পরিবেশ এবং খোলা বাতাসে একটু ঘুরে যাওয়ার জন্য সবাইকে দাওয়াত রইল। আজ এ পর্যন্তই। সামনে আবারও কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে নাগাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।